আরে ট্রেন কখন আসবে? টাইম তো হয়ে গেছে, ব্যাস এক্ষুনি চলে আসবে। আরে গিয়ে রাইট টাইমটা জিজ্ঞেস করে আয় না। ঠিক সময় তো ট্রেন আসার পরেই কেউ বলতে পারবে। ঠিক আছে, ট্রেন এখন কোথায় পৌঁছেছে সেটা তো জিজ্ঞেস কর। হ্যালো, কে? হ্যাঁ, আমি জগদীশের বোন বলছি। হ্যাঁ বলুন। ইঞ্জিন খারাপ হয়ে যাওয়ার জন্য আমাদের ট্রেন থেমে আছে। দাদা কি আছে ওখানে? জগদীশ হ্যাঁ, ওই তো খেলছে। IC5846 for Captain Jagdish reporting, sir. Sorry, sir. নাচ নয়, আমি পিছনে গেছিলাম। থামো সবাই, আমি নাচছি না। আরে আমি নাচছি না ভাই। कृपया ध्यान दें, जम्मू से चलकर मुंबई सेंट्रल आने वाली जवानों की स्पेशल गाड़ी खाड़ी नंबर A2472 जम्मू तावी एक्सप्रेस प्लेटफॉर्म नंबर 5 पर आ रही है। আরে চল না, ওকে খোঁজ তো আগে। ওই দেখো দাদা, 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 হাই দাদা, কেমন আছিস? তোমার দাঁড়িয়ে আছো দাদা? আরে ঘরে আসবো বলে একটুখানি বড় করে আরে দিয়েছি। আরে চল তাড়াতাড়ি চল, এখন কথা বলার সময় নেই। চল, আরে চল। আরে পরে দেখা করবি, আগে বাড়িতে তো নেই। চল ব্যাগটা নে। চল বাবা, চল বাবা, এত দূর এসেছিস করে। তুই খাওয়া দাওয়া করিস না নাকি? আরে এইদিকে আয় না। আরে বাবা, দাদা ব্যাগটা ডিকিতে রাখুন না। তাড়াতাড়ি বস। আস্তে আরে বস আস্তে, না। তুমি তাড়াতাড়ি বসো। থার্ড গিয়ার চেঞ্জ করো। এত ব্যস্ত হয়ে কোথায় যাচ্ছি আমরা? জানিস না? সত্যিই জানিস না? তোর জন্য মেয়ে দেখতে যাচ্ছি। কাল থেকে মলমাস শুরু হচ্ছে। তারপর কোনো শুভ কার্য হবে না। 5টার সময় মহেন্দ্রক্ষণ শেষ হয়ে যাবে। আমাদের হাতে 25 মিনিটই আছে। তার আগে মেয়ে দেখে নেবে, নইলে পুরো বছরটা তোর বিয়ে হবে না। মা, এসব অন্ধবিশ্বাসের ব্যাপার। ইউনিফর্ম পরে কি কেউ মেয়ে দেখতে যায় নাকি বলো তো? বাড়ি গিয়ে স্নান করে জামা কাপড় বদলে একটু বিশ্রাম করে ফ্রেশ হয়ে গেলে হতো না? তোর বয়স ক্রমশ বেড়ে যাচ্ছে বাবা। মা, একদিনে আমি বুড়ো হয়ে যাব না কি? আরে তোমরা একটু চুপ করবে? সর্দারজি, ফোর্থ গিয়ার চেঞ্জ করো না। আমাদের হাতে মাত্র 20 মিনিটই আছে। জানি স্যার। এই অ্যাপার্টমেন্টটা তো কোনো হোটেলের মতো লাগছে। ব্যাস গাড়ি থামাও, গাড়ি থামাও। নমস্কার। নমস্কার। আরে আসুন। নমস্কার।
ছেলে আসেনি নাকি? ছেলে এই আপনার সামনে দাঁড়িয়ে। ও আরে এই সাজ পোশাক দেখে মনে হচ্ছে যুদ্ধ থেকে একদম চলে এসেছে। চলো এসো বাবা। চল চল চলো দাদা। আরে কোথায় যাচ্ছ? আরে চলো চলো চল চলো। আসুন। আরে এসো তাড়াতাড়ি এসো। আরে এটা ঠিক করো। ঠিক করে দাও। এন্ট্রিতেই 3টে উইকেট ফেলে দিয়েছে। আসুন। ভিতরে আসুন। আমরা আপনার মেয়েকে শুভ লগ্নেই দেখতে চেয়েছিলাম, সেই জন্য স্টেশন থেকে সোজা আপনার বাড়িতে চলে এসেছি। প্লিজ মেয়েকে ডাকুন না। ওকে ডাকো। নিশা, নিশা। বাবা প্রথমে ওনাদের দাও মা। থ্যাঙ্কস। মা বসো। ওকে কোনো গান গাইতে বলি? একটা ভালো গান যদি এনার জামা কাপড় দেখে জনগণমন গাইলেও চলবে। এমন একজন মানুষ যার জন্য আমরা সবাই পাগল, শুধুমাত্র কিরে বাবা, খুশি তো? যিনি সুন্দর ছিল তাই না? দাদা বাবা ওনার নাম্বার আছে কি? চরিত্রে অভিনয় করেছে। আমার কাছে আছে। আজ সেই বলিউড 022 অমিতাভ বচ্চনের জন্ম। 261 আর সেই জন্মদিন উপলক্ষে 864476 অনুষ্ঠান গানে গানে অমিতাভ বচ্চন। চলো চলো। হ্যাঁ বলো। চলো, আর একটু বলছি আস্তে তো, কথা ভেতরে বলো, যাও। ফোনে জগদীশ আছে। হ্যাঁ এবার বলো। স্যার আপনার মেয়ে ভাইজান, আপনার কি ইউটিউব ওয়াচ টাইম প্রয়োজন? চ্যানেল মনিটাইজ করতে চাইছেন? তাহলে এখনই মাসুদ ভাইয়ের সাথে যোগাযোগ করেন। যোগাযোগ করতে হোয়াটসঅ্যাপে মেসেজ বা কল করুন এই নম্বরে 01874929085। স্যার আপনার মেয়ে খুবই সুন্দরী, তবে তবে আমার মনে হয় যে আমার পছন্দ অনেকটা মেলে। ওনার সাথে এক নয়। তাই আমার মনে হয় না যে আমাদের সম্বন্ধটা ঠিক হবে। আরে আঙ্কেল, আমি নিশ্চিত যে আপনি আমার থেকে ভালো ছেলে ওর জন্য পেয়ে যাবেন। ভুল বুঝবেন না। হ্যাঁ এই এটা কি করলি তুই? এই জন্মে তো তোমার আর বিয়ে হচ্ছে না তো? এই আমাকে শুধু একটা কারণ বল যার জন্য ওকে পছন্দ হয়নি তোর। 3টে কারণ আছে। কি সেটা? ওর চুল 1.5 মিটার লম্বা। এ আবার কি কারণ হলো? যে মেয়ের চুল লম্বা থাকে সে কোথাও যাওয়ার আগে 1 ঘন্টা ধরে খালি এমন 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 করতেই ফালতু থাকে। বলিস না। এ বাইরে যাওয়ার আগে মিনিমাম 3 ঘন্টা তো লাগাবেই। আমি বলেছিলাম, না 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 আমি বলেছিলাম না। এখনই বিয়ে দেওয়ার জন্য আমি বলেছিলাম। ও খুবই লাজুক প্রকৃতির মেয়ে। আরশোলা আর টিকটিকি দেখলেই তো ভয় পেয়ে যাবে। দেখেছো নিজের বাবাকে কেমন চড় মারলো? দেখলাম। ছোটবেলায় ডিসিপ্লিন শেখানো উচিত ছিল। বাবাকে মারো, বাবাকে মারো। এই খেলা কে খেলতো ওর সাথে? ভেবেছিলাম ও একটা স্টাইলিশ মেয়ে হবে, কিন্তু মুম্বাইতে থেকে ও খুবই সাধারণ লাগছিল। এত
টাকা দিয়ে কি করবি? ছেলেটা রিজেক্ট করে দিয়েছে বলে বন্ধুদের পার্টি দেবো। The police entered the apartment by force breaking the door and found the victim dead in the apartment. The police, according to the postmortem report, যখন আমি জানতে পেরেছি তুই ছুটিতে এখানে আসছিস তখন ভেবেছিলাম চিকেন গুনিয়ার বাহানা দিয়ে কোথাও পালিয়ে যাবো, কিন্তু আমার কপাল দেখ, ছুটিই পেলাম না। তুই আসলে বলতে কি চাইছিস? আমি তোকে ডিস্টার্ব করছি ইনডিরেক্টলি, এটা বলছিস তুই? এর চেয়েও ডিরেক্টলি এই দুনিয়াতে তোকে আর কে বলতে পারবে? হ্যাঁ, আর বলছিস আমি ইনডিরেক্টলি বলছি। বেশি চালাকি করিস না, বুঝলি? আচ্ছা, এমন কি করলাম আমি? তুই প্রত্যেক বছর ছুটিতে আসবি, আমার সাথে সারাদিন ঘুরবি আর জমিয়ে ফুর্তি করতে থাকবি। যখনই আমি আইএস থেকে ইন্সপেক্টর হতে যাব, তুই আমাকে আবার আগের জায়গায় নিয়ে আসিস। এতদিন পরে এসেছিস, ফ্যামিলির সাথে সময় কাটাচ্ছিস না কেন? আসলে আমার মা বাবা কড়া করে বলে রেখেছে যে রাত হওয়ার আগে আমি যেন বাড়ি না ফিরি। ওনারা বলে আমি সব খারাপ করে দেবো। হ্যাঁ, তোর মনে হয় না ওনাদের থেকে তোকে দূরে রাখছে? আরে ওসব বাদ দে না ভাই, এখন থেকে আমি তোর সাথেই থাকবো, কিন্তু বিরক্ত তোকে আমি করব না, ঠিক আছে? স্যার, কিসের ফাংশন এরা? একটা টুর্নামেন্ট আছে, তার জন্য সিকিউরিটি ঠিক আছে তো? হ্যাঁ স্যার। বিনা আইডি কার্ড কাউকে ভেতরে ঢুকতে দেবে না। ওকে স্যার। ভাই, এটা লেডিস কলেজ, মুম্বাইয়ের মেয়েরা এনজয় করতে চাইলে কর, কিন্তু ধরা পড়িস না জানো। ইয়েস স্যার। একটু বেশি হয়ে গেল। আচ্ছা, তুই তো মেয়ে দেখতে গেছিলি, তো তার কি হলো রে? কিক বক্সিং টুর্নামেন্ট শুরু হতে চলেছে, আর সবার প্রথমে কলেজ থেকে আসছে নিশা। আরে ওই মেয়েটা তো একটু বেশি লাজুক ছিল, শুধু তাই না, খুব সাধারণ। আর খেলা কিন্তু ভালোই এগিয়ে চলেছে, নিশার পারফরম্যান্স দেখার মতো। স্টার্ট। আমার এই মেয়েটা পছন্দ নয়, পছন্দ নয়, পছন্দ নয়, পছন্দ নয়। 1 2 3 4 5 6 7 8 9 10 আউট। ভাই, তুই তো একদম এরকম মেয়ে চাস, তাই না? এ ওই মেয়েটাই যাকে কাল আমি দেখতে গেছিলাম। হবে না, হবে না, হবে না। আগে তো ওই মেয়েটাকে রিজেক্ট করে দিয়েছিস, আর এখন বলছিস ওই মেয়ে তোর খুব পছন্দের। তার উপরে পুলিশের একটা ল্যাংড়া কুত্তা তুলে নিয়ে এসেছিস, আর বলছিস আমার বার্থডে গিফট। ও কোনো খাবার জিনিস নয়, মনে করলেই অর্ডার হয়ে যাবে। বাবা, এর কথা শুনে না আমরাই পাগল হয়ে যাব। একবার কথা বলে নাও। এখন আর আমরা কেউ কথা বলবো না, তুই ওকে ভুলে যা। আরে আরে মা, কি হয়েছে? ইয়ার কি পেয়েছে নাকি? প্রথমে বলবে পছন্দ না, তারপরে পছন্দ। বিয়ের পরে যদি মন বদলে যায় আর বলে পছন্দ না, তখন কি হবে? দেখ নিশা, যদি কোনো ছেলে প্রপোজ করে তাহলে তখনই আই লাভ ইউ টু বলে দে, তারপর ভালোবাসার চেষ্টা কর। যদি পছন্দ না হয় তাহলে ব্রেকআপ করে নিস, কিন্তু রিজেক্ট করার আগে দুবার অবশ্যই ভেবে নিবি। যতক্ষণ আমাদের ফিগার ভালো দেখাবে ততক্ষণ ছেলেরা পেছনে ঘুরবে। কিছু বছর পরে আমরাও আমাদের মায়ের মতোই দেখতে লাগবো। মেয়েদের ছেলেদের রিজেক্ট করার আগে একবার নিজের মায়ের কথা অবশ্যই ভাবা উচিত। এই নিয়ে আমার কোনো চিন্তা নেই, ফিট থাকার জন্য আমি জিম যাব। স্মার্ট লাগছে না ছেলেটাকে? হাই বলে দেখবো নাকি? এই ছেলেটাই আমাকে রিজেক্ট করেছে। আরে তুমি চিন্তা করো না, আমি ঠিক সময় চলে আসবো। আরে ঠিক আছে ভাই, কেন ব্যস্ত হচ্ছ? আমি বলছি না, আজও মানুষ তুমি, তুমি বিশ্বাসই করছো না। কি বলবো তোমাকে? আরে কি করছিস? কি করছিস? আরে কাঁচ কেন পরিষ্কার করছিস? ও, তার মানে এই ব্যাপার। ও
জু 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 এই নিচে নাম। কি নিচে নাম না তো, আজ তো একে খুন করে ফেলবো। এই তুমি আমাকে কিস করলে কেন? আমি কবে? আচ্ছা ওটা আমি আমার মিররকে কিস করেছিলাম। এটা আমার বাইক, এর সাথে আমি যা ইচ্ছা করতে পারি। মিরর আর বাইক তোমার, কিন্তু ওতে যে মুখ দেখা যাচ্ছে সেটা আমার। এটা সরকারি ম্যাডাম। এই হ্যালো, এটা আমার মিরর। একে আমি কিস করব না একে ভেঙে ফেলবো সেটা আমার ইচ্ছে। তুমি কি ভাঙবে? আমি ভেঙে দিচ্ছি। আপনি রাখবেন না, আমাকে কি শান্ত হয়ে বোঝাচ্ছ? যান। ও মিররে আমাকে কিস করেছে আর তুমি পুলিশ হয়ে চুপ আছো আর আমাকে শান্ত থাকতে বলছো। আমি যদি কমপ্লেইন করে দিই ওর সাথে সাথে তুমিও চলে যাবে। আবার যদি পেছন পেছন আসো তাহলে মেরে ফেলবো। এ তোমার শাশুড়ি থেকেও ভয়ঙ্কর দেখছি। বক্সার নিশা কি জিনিস শাস্ত্রীনগরে খোঁজ নিয়ে দেখো। যখন তুই ওকে প্রথমবার দেখেছিলি তখন যদি হ্যাঁ বলে দিতি তাহলে আমার বাইকের আয়না ভাঙতো না। কি দারুণ তাই না? আমাদের সাথে কথা বলতে বলতেই বাইকের চাবিটা বের করে নিল। ও কথা বলছিল না বন্ধু, গালি দিচ্ছিল। তোর জন্য সরকার দেওয়া বাইকের ক্ষতি হয়ে গেল। চোর চোর, আমার পার্সে 5,000 টাকা ছিল। আমার পার্সে কোথায় গেল? 5,000 টাকা ছিল। ঘাবড়াবেন না। চোর পাশেই আছে। 5,000 টাকা। আমি একজন পুলিশ। আসলে আমরা দুজনেই পুলিশ। সবাইকে চেক করব, তাহলেই ধরা পড়ে যাবে। ড্রাইভার, বাস থামাও। কেউ নিচে নামবেন না, সবাইকে চেক করব। বালাজি, তুমি এখানে চেক করো, আমি পেছনে চেক করছি। আপনি আসুন। আসুন আসুন, এক এক করে নিচে আসুন। এক এক করে নিচে আসুন, তাড়াতাড়ি আসুন, সব এক এক করে আসুন। আসুন আসুন। চলুন, ব্যাগ দেখান আপনার। কি আশ্চর্য! এক এক করে দেখান। হ্যাঁ, আপনি আরে এটা আমার পার্স। যান, আপনি যান। শুনুন, এটা কি? পাইনি স্যার। বললাম না আপনাকে। তুমি এসো। দেখুন, আসুন, দেখান আপনি। হ্যাঁ, দেখান। দেখে নিন। আমাদের কেন চেক করছো? এইটা তুমি যাও। আপনি ভেতরে গিয়ে দেখুন, সিটের নিচেও দেখবেন। ওকে। ব্যাগগুলো চেক করবেন। হ্যাঁ হ্যাঁ। আরে আমাকে দেখে চোর মনে হচ্ছে নাকি? ব্যাগ খুলুন। এই তো আমার পার্স। এই, চোর ধরা পড়েছে। আরে আরে উনি ওর দিকে কোথায় যাচ্ছে? ওই যে দৌড়াচ্ছে। এই জগদীশ, তুই পালাচ্ছিস কেন? কি হলো? তুই পালাচ্ছিস কেন? পালাও! পালিয়ে চলো এখান থেকে। পালাও পালাও পালাও! পালিয়ে চলো! বাঁচাও! বাঁচাও! এই, একে নিয়ে যাও। চল 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 বলছি।
আজ মুম্বাইতে বাসে ভয়ঙ্কর বিস্ফোরণ হয়েছে, যাতে 37 জন মারাও গেছেন। আজ মুম্বাইতে বাসে ভয়ঙ্কর বিস্ফোরণ হয়েছে, যাতে 37 জনের মৃত্যু হয়ে গেছে। নো স্টোন আনটার্ন টু সলভ দিস কেস। আমি এই ব্যাপারে একদম নিশ্চিত যে প্রমাণ আমরা ঠিক পাবই। আমি এই ধরনের সন্ত্রাসবাদী সংগঠনকে বলে দিতে চাই যে এই বম ব্লাস্টটাকে যেন নিজেদের জিত না মনে করে। প্রশ্ন হার জিত একে দিয়ে এনকোয়ারি না করিয়ে হাসপাতালে চিকিৎসা করানো দরকার। আর আমি খুব পরিষ্কার করে দিতে চাই যে আমি আমার দেশের জনতার জন্য আমার শরীরের শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করব। যে আমার জীবন গোফে তা দিয়ে ভাষণ দিচ্ছে কেমন যেন ওই ওকে ধরেছে। আরে ওখানে তো আমার থাকার কথা ছিল, আর তুই আমাকে টেনে এখানে নিয়ে আসলি। টিভিতে বেশ একবার যদি আসতাম না, তাহলে আমার শাশুড়িও দেখে কেঁপে যেত, সবকিছু এক পলকে বদলে যেত। আরে ইন্সপেক্টর হয়ে যেতাম আমি। ততদিন কিছুতেই ওদের স্বপ্ন সফল হবে না। In this incident, about 18 people killed and 26 people injured. এমনও তো হতে পারে কি টেররিস্টরা মুম্বাইতে ব্লাস্ট করানোর পরিকল্পনা করেইনি। এই বিস্ফোরণ তখনই হয়েছে যখন এই বিস্ফোরক এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া হচ্ছিল। এই ঘটনা খুবই চিন্তাজনক। আজমল লতিফের মতো না জানি আরো কত লোক এই ব্যাপারে জড়িত আছে, আর এদের আর কি কি করার পরিকল্পনা আছে তাই নিয়ে রক্ষামন্ত্রী খুবই চিন্তিত আছেন। খবর পাওয়া যাচ্ছে যে ওদের বিস্ফোরণ করার কোনো পরিকল্পনাই ছিল না। যখন আতঙ্কবাদী বোমটা অন্য জায়গায় নিয়ে যাচ্ছিল তখনই সম্ভবত বিস্ফোরণ হয়েছে। গোয়েন্দা দপ্তর জানার চেষ্টা করছে যে ওদের পরিকল্পনা কি ছিল, কে বা কারা এর পেছনে আছে, আর কোন কোন জায়গায় এরা আতঙ্ক ছড়াতে চায়। এইসব প্রশ্নের জবাব বের করা অত্যন্ত জরুরি, আর সেই ব্যাপারে পুলিশ এখনো তদন্ত চালিয়ে যাচ্ছে। আমি তোর জন্যই অপেক্ষা করছিলাম। কেন? আগে ভেতরে চল। এটা জগদীশের বাড়ি। আমি যেটা বলছি সেটা মনে রাখবে, ওকে? সবাই সতর্ক থেকো। ওকে স্যার। এটা আনঅফিশিয়াল ডিউটি, তোমরা ওয়াকি টকি সেপারেট চ্যানেলে থাকবে, ঠিক আছে? শিওর স্যার। এত রাতে এখানে কি করছিস? আসলে এরা আমার সবাই সহকর্মী, অফ ডিউটি করছে। এরা আজ রাতে তোর সুরক্ষার জন্য এখানে থাকবে, আর কাল সকালে তোর ফ্যামিলির সাথে তুই তামিলনাড়ু যাচ্ছিস। কি হচ্ছে এটা কি এসব? হাসপাতাল থেকেও পালিয়েছে। কি বললি? ও একটা ডক্টর আর 2 পুলিশ অফিসারকে মেরে ফেলেছে। কিন্তু কি করে? জানি না, যে করেই হোক আপাতত তুই ভেতরে যা। তুই ওকে ধরেছিস তাই তোকে খুঁজতে খুঁজতে এখানে আসতে পারে। আপনারা পেছনে যান। ইয়েস স্যার। এখন আমি যাচ্ছি। এখন সবকিছু বদলে গেছে বাবু।
এই পেছনের দিকটা দেখো, ভালো করে দেখো যেন পালাতে না পারে। আরে ওই দিকটা লক্ষ্য করে দেখো কি করছো নাকি, ভালো করে দেখো। হ্যাঁ, যেন পালায় না ও। বাসের মধ্যে ছোট ছোট নিষ্পাপ শিশুরা তোর কি ক্ষতি করেছিল বল? তুই জানিস তোকে জিজ্ঞেস না করে আমি তোর আঙুল কেন কাটলাম? কিছু প্রশ্ন আছে যার জবাব চাই আমি, আর তুই জানিস যদি জবাব না দিস তাহলে তোর কি হবে। একটা প্রশ্ন, একটাই সেকেন্ড, জবাব দে, না হলে আর একটা আঙুলও যাবে। যে হাসপাতালে তোকে সাহায্য করেছিল সে কে ছিল? সিকিউরিটি চিফ ইনবা শেখরন। হয়ে গেল, সো সিম্পল। কে? আমি। ভাইজান, আপনার কি ইউটিউব ওয়াচ টাইম প্রয়োজন? চ্যানেল মনিটাইজ করতে চাইতেছেন? তাহলে এখনই মাসুদ ভাইয়ের সাথে যোগাযোগ করেন। যোগাযোগ করতে হোয়াটসঅ্যাপে মেসেজ বা কল করুন এই নাম্বারে 01874929085। কে? আমি। হ্যাঁ, এই কে রে তুই? আর এই সময় এখানে কি করছিস? দরজায় কে? আরে আসছি না, দাঁড়াও। আরে তোকে জিজ্ঞেস করছি কি করছিস এখানে? তোমার সাথে কিছু কথা বলতে চাই, একটু ছাদে আসতে পারবে? এই সময় কি কথা বলতে চাও? কাল সকালে এসো। যাকে পালাতে তুমি সাহায্য করেছিলে সে আমার বাড়িতে অতিথি। সরি, আমি আমার পরিচয় দিইনি। আমার নাম জগদীশ, ইন্ডিয়ান আর্মি। শুধু এইটুকুই না, DIA, ডিফেন্স ইন্টেলিজেন্সের এক স্পেশালিস্ট আমি। আমি আর্মিতে সিক্রেট এজেন্ট। এ কথা আমার সঙ্গীরাও জানে না, না বন্ধু আর না আমার পরিবারের কেউ।
তুমি আশ্চর্য হচ্ছ যে আমি তোমাকে কেন বলছি এটা, কারণ তুমি আর বাঁচবে না। যখন আমি ক্যাম্পে ছিলাম তখন শত্রু দেশ আমাদের কিছু লোককে শুট করে দিয়েছিল, তার বদলে আমরা ওদের কিছু লোক মেরেছিলাম। এটা সাধারণ ব্যাপার। ক্যাম্পে আমাদের সঙ্গী সিলভারাজ, যে পুরুকোট্টায়ের ছিল, একদিনও হারিয়ে যায়। 7 দিন ধরে আমরা সব জায়গায় খুঁজেছি ওকে, আর ওকে 8ম দিন পাই। বেচারা শত্রুদের ক্যাম্পে ফেসে গেছিল। ওরা ওকে 7 দিন ধরে টর্চার করেছিল। ওরা ওর চোখ উপড়ে নিয়েছিল। একটা বিয়ারের বটল ওর পেছনে রেখে ওর ভেতরে ঢুকিয়ে দেয়, ভিতরেই ফাটিয়ে দিয়েছিল। আমরা ওর বডি নিয়ে ওর পরিবারকে দিতে যাই। ওর মা কাঁদছিল, বাবা চিল্লাচ্ছিল, ভাই বোন সবাই কাঁদছিল। তার ঠিক 14 দিন পরে ওর ছোট ভাই আর্মি জয়েন করে নেয়। আমরা সীমান্তে প্রত্যেক দিন মারা যাই যাতে তোমাদের মতো লোক বেঁচে থাকে। এটা দেশি বন্দুক, আর এটা আমার রিভলভার। যদি আমি তোমাকে শুট করি তাহলে আমি কেন মেরেছি আমাকে বলতে হবে। তুমি মরে যাবার পরে তোমার ফ্যামিলি তোমাকে ঘৃণা করবে, তোমার সন্তান ভিক্ষা করে বেড়াবে, আর তোমার স্ত্রী প্রত্যেক দুয়ারে দুয়ারে ঘুরে বেড়াবে। কিন্তু যদি তুমি নিজেকে শুট করে নাও, মানে ডিউটি পিরিয়ডে সুইসাইড করবে, সেক্ষেত্রে তোমার পরিবারের কেউ চাকরি পাবে, পিএফ ফান্ড পাবে, পেনশনও পাবে প্রত্যেক মাসে। এখন সিদ্ধান্ত তোমাকে নিতে হবে। যদি তুমি বন্দুক আমার দিকে তাক করো তাহলে আমি তোমাকে শুট করে দেব। অনেক বড় মুশকিলকে ডেকে আনছিস তুই। আরে গুলি চলার আওয়াজ আসছে ওই দিক থেকে। চলো চলো চলো। I know the two of you know nothing much. Oh, sorry. আমি জানি যে তোমরা দুজন পুরো ব্যাপারটা জানো না।
জুহু, ব্যান্ড্রা, মাটুঙ্গা, ধারাভি। মুম্বাই শহরে 12টা জায়গাতে অ্যাটাক। কবে? 27। আমাদের গ্রুপের প্রথম মেয়ের বিয়ে ঠিক বলেছিস। মুম্বাইয়ের হয়ে গুজরাটের ছেলে খুঁজেছে ও। হ্যাঁ, খুব স্মার্ট ও। ধন্যবাদ, ধন্যবাদ। কি সুন্দর দেখাচ্ছে, তাই না? অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। হ্যাঁ, আমি পৌঁছে গেছি। ভালো তো? হাই হাই, কেমন আছেন আপনি? কংগ্রাচুলেশন। ধন্যবাদ, ধন্যবাদ। খুব ভালো লাগছে। কংগ্রাচুলেশন। থ্যাংক ইউ। খুব সুন্দর লাগছে দেখতে। এই নে। থ্যাংক ইউ। এদিকে চল না, কিছু ডাউট আছে। আমি এখন আসতে পারবো না। প্লিজ প্লিজ প্লিজ, 1 মিনিটের জন্য চল না প্লিজ। তুইও না, আমি এখান থেকে কি করে যাব? হ্যাঁ, কি যে বলেন। আমরা খাবার খেয়ে নিয়েছি। হ্যাঁ, তারপরে ওই এক্সকিউজ মি, 1 মিনিট আসছি। চল চল। কংগ্রাটস। আরে কি হয়েছে? আমাদের কলেজে আমার পর সবথেকে সুন্দরী তুই ছিলি। ঠিক আছে, আমার মতোই সুন্দরী ছিলি। হস্টেলে তোর রুম রণবীর কাপুর, শাহিদ কাপুর, জন আব্রাহামের ফটোতে ভরে থাকতো, কিন্তু এখন এর মতো। কি মানে বলছি যে একে কেন বিয়ে করছিস তুই? মানুষকে প্র্যাকটিক্যাল চিন্তা ভাবনা করতে হয়। ও মাসে 2 লাখ টাকা কামায়। আর কি চাই আমার? এবার দেখ, হ্যান্ডসাম ছেলেরা বেশি কামাতে পারে না, আর যারা বেশি কামায় তারা হ্যান্ডসাম হয় না। আর একবার ওদিকে দেখ, রিসেপশনে ফটোর জন্য একাই পোজ দিচ্ছে। আচ্ছা, যদি কাউকে দেখতেও ভালো হয় আর স্যালারিও ভালো হয় তো? ও, তুই তাকে যেতে দিস না, বিয়ে করে নিস। কি হয়েছে ভাই, তুই এখানে বসে আছিস কেন? আমি একটা মুশকিলে ফেসে আছি, সেটা সমাধান করতে পারছি না। কি মুশকিল আমাকে বল, হতে পারে আমি তোর সাহায্য করে দেবো। আমার মতো পুলিশ যেখানে বুঝতে পারছে না, তখন তুই কি করে বুঝতে পারবি? তুই জানিস একজন পুলিশ আর একজন আর্মির মধ্যে পার্থক্য কি? তোদের বুদ্ধি খরচ করার কোনো দরকার হয় না। সাবধান হয়ে 2 পা এক করে দাঁড়িয়ে যাস, বিশ্রামে 2 পা আলাদা করে দিস, গুলি চালাতে বলে ধার করে গুলি চালিয়ে দিস। কিন্তু একজন পুলিশের লোককে বুদ্ধি খরচা করতে হয়। একটা পকেট মারকে ধরার জন্য পকেট মারদের মতন ভাবতে হয়। আর একজন খুনিকে যখন ধরতে হয় তখন একজন খুনির মতো ভাবতে হয়। যখন একজন আতঙ্কবাদীকে ধরতে হয় তখন আতঙ্কবাদীদের মতো ভাবতে হয়। পুলিশ হয়ে আমি যখন সমাধান করতে পারছি না, তখন তুই কি করে পারবি? আমাকে বিরক্ত করিস না ভাই, আমাকে তোর সমস্যাটা বল, আর একটা চেষ্টা তো করতে দে। বললে পরে সমাধান করে দিবি? যেই রাতে ওই আতঙ্কবাদী পালিয়েছিল, সেই রাতে একজন পুলিশ অফিসার নিজেকে গুলি করে আত্মহত্যা করেছিল। যখন ওই আতঙ্কবাদী হাসপাতাল থেকে পালায়, সেই রাতে ও ডিউটিতে ছিল। তাহলে 2টো ঘটনার কি
একের সঙ্গে অন্যের কোনো সম্পর্ক আছে কি? এই ব্যাপারেই আমার সন্দেহ হচ্ছে। ওটা কোনো সুইসাইড ছিল না, মার্ডার ছিল। তোর এরকম কেন মনে হচ্ছে? ওকে আমিই মেরেছি। হ্যাঁ? কি? তুই ওকে মেরেছিস? ওই আতঙ্কবাদীকে পালাতে কেন দিয়েছিল? ও আতঙ্কবাদীকে পালাতে দিয়েছে? এটা তুই কি করে জানলি? ওই আতঙ্কবাদীই বলেছে। হাসপাতাল থেকে পালানোর পর আতঙ্কবাদী তোকে কখন বললো? ওই হাসপাতালে। হাসপাতালে? হাসপাতালে কি? হাসপাতালে কি? আমি জিজ্ঞেস করছি তুই ওকে কবে দেখেছিস? আরে বল না কি হয়েছিল? এই 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 তুই জানিস তো ভাই, আমি সাসপেন্স সহ্য করতে পারি না, তাড়াতাড়ি বল না ভাই। ব্যাস 1 মিনিট দাঁড়া। কে রে এটা? বলো না। ও আই তোমাকে আমি বলতে চাইছি। তুমি স্পোকেন ইংলিশ ক্লাস থেকে সোজা আসছো নাকি? না না না, আমরা দুজন বিয়ে করে নি। এমন চিন্তা কবে করলে তুমি? আজ সকালেই করেছি, 8:40 8:40 এমন কি হয়েছে? আমি আমার বান্ধবীর রিসেপশনে গিয়েছিলাম। ও আমাদের কলেজের সবথেকে সুন্দরী মেয়ে ছিল। যাকে ও বিয়ে করেছে তাকে দেখতে একদমই ভালো না। আমি জিজ্ঞেস করলাম এমন কেন করলি? ওই আমাকে সাজেশন দিল, বাকি বান্ধবীরাও আমাকে এনকারেজ করলো। কিন্তু শুরু থেকেই আমাদের মধ্যে মতের মিল হচ্ছিল না। প্রথমে আমি তোমাকে রিজেক্ট করলাম, পরে তুমি আমাকে রিজেক্ট করলে, আর এখন বলছো বিয়ে করতে। আমি তোমাকে বিয়ে করতে চাই। হ্যাঁ, বাট আমাদের দুজনের পছন্দ একদম আলাদা। তুমি স্মোক করো কি? কি? সিগারেট? সিগারেট? ছিছি, মেয়েরা সিগারেট খেলে ভালো দেখায় নাকি? বক্সিং এ এসব অ্যালাউ করা হয় না। কিন্তু আমি তো স্মোক করা মেয়েদের খুব পছন্দ করি। সিগারেট 2-1বার ট্রাই করেছি, গার্লস পার্টি, নিউ ইয়ার, মাঝে মধ্যে খেয়ে থাকি। ওকে, ড্রিঙ্কস? মদ? মদ? হ্যাঁ, রেড ওয়াইন, গুড ফর হার্ট, গুড ফর স্কিন। একবার তো আমি ভডকাও ট্রাই করেছি। খুব ভালো, কিন্তু মদ খাওয়া মেয়েদের আমি একদম পছন্দ করি না। তুমি এসব আমার সাথে জেনে শুনে করছো, তাই না? আমি জানি তুমি আমাকে ভালোবাসো। আমি যাই বলছি তুমি তার উল্টোটা বলছো। বিয়ের রিসেপশন থেকে সোজা এখানে চলে এলাম শুধু তোমার জন্য। শান্ত হও। না না, এক্ষুনি এই মুহূর্তে আমি তোমাকে বিয়ে করতে রাজি। আমি মজা করছিলাম। একটা ছোট্ট প্রবলেম আছে। আবার প্রবলেম? কি? আমার জন্য একটা বিয়ের সম্বন্ধ এসেছিল, তোমার ওপর রেগেছিলাম, তাই আমি হ্যাঁ বলে দিয়েছি। হ্যাঁ বলে দিয়েছো? এটা তো খুবই স্বাভাবিক ব্যাপার। প্রথমে হ্যাঁ বলে দাও, তারপর না করে দাও। এটা আমার জন্য কোনো বড় ব্যাপার না। এই, এটা আমি তোমাকে বলছি না, ওর জন্য বলছি। ও মিলিটারি ম্যান। ও, যদি আমরা ওকে কনভিন্স করে নিই তাহলে সব প্রবলেম সলভ। ও আমাকে 12টার সময় কফি শপে ডেকেছে। ওকে, আমিও যাচ্ছি, ওর সাথে আমি কথা বলবো। তুমিও যাবে? ওই দিকে। 1 মিনিট দাঁড়াও। মিলিটারি ম্যান কি না, ঘড়ি ধরে চলে। প্রথমে আমি যাচ্ছি, পরে তুমি এসো। এই, আগে আমি যাচ্ছি, তারপর তুমি এসো। এক্সকিউজ মি। ইয়েস। স্যার, IC 18464 ক্যাপ্টেন জগদীশ রিপোর্টিং স্যার। ব্যাটালিয়ন ক্যাডেট স্যালু। সরি সরি সরি। এই জগ্গা, তুমি এখানে কি করে? কেমন আছো তুমি? আই এম ফাইন স্যার। তুমি যখন জোরে আমাকে স্যালুট করলে তখন মনে হলো আমি প্যারেড গ্রাউন্ডে আছি। ওকে, কাম অন, বসো। নো স্যার, নো স্যার। আসলে যাকে বিয়ে করতে যাচ্ছি সেই মেয়েটা এখানেই আসবে স্যার। তাই আমি এটা পড়েছি।
প্রথমবার দেখা করছি তো একটু নার্ভাস লাগছে। Can I get something for you, sir? No, nothing. I will sit here. কোথায় চলে গেল? এই হ্যালো নমস্কার। একটু বেশি নার্ভাস হয়ে পড়েছি। হ্যালো হাই, বসুন না। আপনার আমাকে পছন্দ হয়েছে এটা আপনার মা আমাকে ফোন করে বলেছেন। Oh, sorry, Nisha. Meet Mr. Jagdish. We are in the same battalion. কিন্তু এ আমার থেকে অনেক জুনিয়র, আর এ সব সময় ভুল করতে থাকে আর শাস্তি পেতে থাকে। সেজন্য আমাকে একটু ভয় পায় আর কি। ও জগদীশ, এ নিশা। হ্যালো ম্যাডাম। নিশা, আপনি কি নেবেন? না, কিচ্ছু না। কিচ্ছু না? ও গ্রেট। জগদীশ, তুমি? নো স্যার। ও ওয়াও। নিশা, আজ সন্ধ্যাবেলায় একটা হোটেলে একটা গেট টুগেদার রেখেছি, একটা ছোট পার্টি। তুমি অবশ্যই আসবে। হ্যাঁ জগদীশ, তুমিও আসবে। ইয়েস স্যার। নাও 12:30। আমরা ঠিক করেছিলাম দেখা করব ঠিক 12টায়। আমি কিন্তু সময় মেনে চলি, হ্যাঁ, বিকজ আই এম এ মিলিটারি ম্যান। অফ কোর্স। তো বিকেলে দেখা হচ্ছে। তো এখন আমি আসি। বাই। ওকে জগদীশ। ইয়েস স্যার। আই সি ওয়ান। আরে ভাই, সন্ধ্যাবেলা দেখা হচ্ছে স্যার। ওকে বাই ডিয়ার, বাই। সি ইউ ডিয়ার। হে ভগবান। এই কথা বলতে এসেছিলে ওকে? আরে না মানে ম্যাডাম, আসলে আপনি সেই মেয়ে যাকে উনি বিয়ে করতে চান। ও চলে গেছে, তারপরেও ম্যাডাম আমরা একে অপরকে ভালোবাসি। ভালোবাসা নয়, ব্রেকআপ করে ফেলি। 1 ঘন্টাও হয়নি ভালোবেসে, এখন ব্রেকআপ করব? দেখুন ম্যাডাম, উনি আমার থেকে সব দিক থেকে ভালো। আমি 400 মিটার দৌড়াতে 50 সেকেন্ডস লাগাই, আর উনি 48 সেকেন্ডসেই দৌড়ে নেন। হাই জাম্পে আমি 6 ফুট 1 ইঞ্চ, আর উনি 6 ফুট 4 ইঞ্চ। লং জাম্পে আমি 7 মিটার লাফাই, কিন্তু উনি 7.4। ওয়েট লিফটিং। এখানে মিলিটারিতে ভর্তির লাইন লেগেছে? ও কি আমার পছন্দ না। কিন্তু আমিও তো আপনার পছন্দ ছিলাম না, কিন্তু এখন পছন্দ। উনি এখন পছন্দ নয়, কাল উনিও পছন্দ হয়ে যাবে। সেটা আলাদা ব্যাপার ছিল। শুধু এটাই নয়, আমি সহজেই যে কোনো মেয়ে পেয়ে যাব, কিন্তু ওনার বেচারার ভাইজান, আপনার কি ইউটিউব ওয়াচ টাইম প্রয়োজন? চ্যানেল মনিটাইজ করতে চাইতেছেন? তাহলে এখনই মাসুদ ভাইয়ের সাথে যোগাযোগ করেন। যোগাযোগ করতে হোয়াটসঅ্যাপে মেসেজ বা কল করুন এই নাম্বারে 01874929085। হয়ে যাবে। সেটা আলাদা ব্যাপার ছিল। শুধু এটাই নয়, আমি সহজেই যে কোনো মেয়ে পেয়ে যাব, কিন্তু ওনার বেচারার বয়স হয়ে গেছে না। কে বিয়ে করবে? তাতে কি, আমি ওকে বিয়ে করব না। ফোন বাজছে। তোমার ফোন। ও সরি। হাসপাতাল থেকে পালানো আতঙ্কবাদীকে তুই কোথায় দেখেছিস বল না? তোর সাসপেন্স পছন্দ নয়, আর আমার সাসপেন্স থেকে পর্দা সরানো পছন্দ নয়। দুজনেরই কাল একটা জরুরি কাজ করতে হবে। এই তুই এখানে বসে কি করছিস? যেন তুই জানিসই না আমি এখানে কেন এসেছি। আমি সেটা বলতে চাইনি, আমার ঘরে হুট করে ঢুকে আসিস না, নিচে এসে ফোন করিস। ওকে? ওই আতঙ্কবাদীকে তুই কোথায় দেখেছিলি? হাসপাতাল থেকে পালিয়েছিল, তারপরে তুই কি করে ধরলি? ওই দিন তুই চলে যাওয়ার পর আমি হাসপাতালে আবার গেছিলাম।
একে এখানে রাখা উচিত না, পুলিশকে সঁপে দেওয়া উচিত, যাতে আবার ও ওখান থেকে পালাতে পারে। তাহলেই জানা যাবে যে ওর সাথে আর কে কে আছে। আমি জানি কি করতে হবে। কি জানিস তুই? এই কি ইঞ্জেকশন নিচ্ছিস তুই? তোর জ্বর হয়েছে নাকি? এই বল না কি করছিস? কিছু বলছিস না কেন? এখনই খুলিস না কে? কোথায় যাচ্ছিস? তুই কত প্রশ্ন করিস মাইরি। এক্ষুনি যে ইঞ্জেকশনটা দিয়েছে ওটা অজ্ঞান করার ওষুধ। 2 ঘন্টা ওর আর জ্ঞান ফিরবে না, বুঝলি? চল যাই। কোথায় যেতে হবে? বিয়েতে ভাই, আমার ব্যাচমেটের বিয়ে। চল চল চল। এই এটা একটু বেশি হয়ে যাচ্ছে না? একে বাড়িতে ছেড়ে তুই বিয়েতে যাচ্ছিস, তারপর একে খুলে দিয়েছিস। তাড়াতাড়ি চলে আসবো, চল না। বাহ, Hey, hi. Thank you, man. আরে কেমন দারুণ ব্যাপার। ওই তো Hi. অনেকদিন পর। হ্যালো মাসিমা। কেমন আছে? Hi. খবর ভাই? তুইও ভাই কি যে বলিস? আরে এটা কি সম্ভব না? কি বলিস তুই? চল। এই আমার ড্রেসটা আমি তো ভেবেছি আয় ভাই, তোকে বন্ধুদের সাথে দেখা করাই। আয়। আচ্ছা, হি ইজ মাই ফ্রেন্ড জগদীশ ফ্রম ব্যান্ড্রা পুলিশ। Joy, will you take Sarah to be your wedded wife? Yes, with God's help. Sarah, will you take Joy as your wedded husband? Yes, with God grace. Now you kiss the bride. এই, চল না। তারা না এত তাড়াহুড়ো আরে কিসের? দেরি হয়ে যাচ্ছে ভাই। আরে ভাই, ও তোমাকে ডাকছে। এই চল চল চল। এই আয় না। আরে কি হচ্ছে এটা কি? বল না। কি করছিস তুই? আমার এস্টেট। Congratulations. Congrats ভাই। ক্লিক করো। এই জগ্গা, তুই এখানে কেক খাচ্ছিস? আরে চল না রে। এলো তো সেই জন্য ব্যাপারটা খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। একটু গোলমেলে। হ্যাঁ সত্যি, না, না। তুলনাই Folks, বলেছিলাম। শোনো, হ্যাঁ হ্যাঁ বলো কি হয়েছে? অনেক দিন হয়ে গেছে, আমরা সবাই একটা গেম খেলি। গেম? তুমি সব সময় গেম খেলতে চাও। ক্যাম্পে থাকলে গেম, এখন এই বিয়েতেও গেম। বাট ইটস আ রিয়েল গেম। গেম? রিয়েল গেম? ওকে, আমরা 6 জন এক টিমে, তোমরা 6 জন এক টিমে, কি বলো? নো 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 নো, আমরা সবাই একটাই টিমে থাকবো। একটা টিমে কি খেলা? রুলসটা কি হবে? সেটা আমি পরে বলবো। ওকে, তাহলে জেতার পরে তোমাকে পার্টি দিতে হবে, ঠিক আছে? ডেফিনেটলি, শিওর। গাইস, এটা একটা সিরিয়াস গেম। একটু পরেই আমরা জানবো যে অন্য টিমে কে আছে। আর মাত্র 2 মিনিটেই আমার বাড়ির পিছনের দরজা দিয়ে একটা লোক বেরিয়ে আসবে। আমরা ওকে ফলো করব। যখন ও অন্য কারোর সাথে দেখা করবে, আমাদের টিম 2 ভাগে ভাগ হয়ে যাবে। অর্ধেক লোক ওই লোকটার, আর অর্ধেক লোক অন্য লোকটাকে ফলো করবে। যেমন যেমন ও অন্য লোকদের সাথে দেখা করবে, আমরাও আলাদা আলাদা হয়ে যাব আর ওদের ফলো করতে থাকবো। সবাইকে নিজের মোবাইল অন রাখতে হবে। আমার কল ছাড়া অন্য কারোর কল রিসিভ করবে না। আমরা সবাই একটা কনফারেন্স কলে কানেক্টেড থাকবো। ওকে? ওকে। আরে বেরোচ্ছে নাকি? আরে এই এটাই কি? ছেলেটাই কি? এই ছেলেটা, এটা? এই লোকটাই। ঠিক আছে। ও আমাদের দেখেনি। জগ্গা, কোনো গড়বড় হয়ে গেলে খুব মুশকিল হয়ে যাবে। কিচ্ছু না করলেই মুশকিল হবে। গাড়ি চালু করো আর খুব ধীরে ধীরে ওর পেছনে চলো। আরে ও তো আরে মিসিং। কোথায় গেল? আরে কোথায় গেল? পাচ্ছি না তো। কোথায় গেল? কিভাবে গায়েব হয়ে গেল? খোঁজ খোঁজ, সিগন্যালের জন্য হয়তো। এই গো 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 গো, ফাস্ট ফাস্ট। কোথায় গেল? ওই দেখো, ও ওখানে। ওই যে ও। আরে ওকে
ফাস্ট 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 চল চলো চলো চলো। এই wait, wait. আরে ওই তো দেখ অটো উঠছে। আরে অটো সিদ্ধার্থ, অটোর নাম্বার নেই। অটো নাম্বার 8306 MH02RA 8306। আরে চলে যাচ্ছে তো। আরে কোথায় গেল ভিড়ের মধ্যে? আরে মার্কেটের মধ্যে ঢুকলো তো। ওই যে আবার দেখা যাচ্ছে। ওই যে দ্বিতীয়টা আবার কে রে? নিয়ে গেল। জাগা, এই 12 জন যদি একসাথেই এক জায়গায় যায় তাহলে তো আমাদের সমস্যা হবে। না, ওদের 12টা জায়গায় কাজ করতে হবে, আলাদা তো হবেই। গাড়ি থামাও। ওরা আলাদা হয়ে গেল। গেট আপ। চলো 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 চলো। U6 ওইদিকে যাও। আমরা লাইনে আছি। হ্যাঁ, ইয়া, স্টে অন দ্য লাইন। কপি দ্যাট। আমরা অনেক কাছে রয়েছি ওর। ওকে ধরবো। পেছনে লেগে থাকো। গুড আফটারনুন, আপনারা শুনছেন সুনিতার সঙ্গে। কয়েকটা লোকের সাথে দেখা করছে। ওয়েট, ও চলে যাচ্ছে। নতুন লোকটার পিছু নাও। আরে চলো চলো, এসো এসো, শিগগির এসো। চলো মুভ। এখনো পর্যন্ত কজন হয়েছে? আমরা প্রথমটার পেছনে আছি। আমরা প্রথম লোকটার পিছু নিয়েছি। আমি দ্বিতীয়টার। আমরা ধারাবিতে রয়েছি। ও বাজারের মধ্যে দিয়ে যাচ্ছে। খেয়াল রেখো যেন দেখে না ফেলে। দাঁড়াও 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 দাঁড়াও। প্রথম লোকটা মোবাইলের দোকানের লোকটার সাথে কথা বলছে। ও কারোর সঙ্গে কথা বলছে। তুমি ওর পেছনে যাও। জাগা, আবার কি করব? তোমাদের মধ্যে একজন আলাদা হও। আলাদা হয়ে যাও। আলাদা ঠিক আছে, আমি যাচ্ছি। চল চল। আমরা সবাই আলাদা হয়ে যাচ্ছি। বিশাল বলছি আমি আলাদা হয়ে যাচ্ছি। তুমি ওইদিকে যাও, আমি ওইদিকে যাচ্ছি। স্টে অন দ্য লাইন। অল দ্য বেস্ট। বোঝা গেল? কপি দ্যাট। জব্বাল আর আমি মোবাইল ডিলারের পেছনে আছি। ও আমাদের 10 পা আগে আছে, আমরা ওর পেছনে আছি। লাইনে থেকো। ও মনে হচ্ছে আগে যাচ্ছে। নতুন লোকটার পিছু নাও। ওর পেছনে যাও। নতুন ব্যাগ, আমরা নজর রাখছি। যা 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 যা। আর একটা নতুন লোক। হ্যাঁ, আমি প্রথম লোকটাকে ফলো করছি। স্টে অ্যালার্ট, স্টে অ্যালার্ট। ওয়েট ফর হাই পয়েন্ট, ওয়েট ফর হাই পয়েন্ট। ও আমার সামনে দিয়ে যাচ্ছে। ও বাসে বসছে, আমিও যাচ্ছি। এখন আমি শপিং মলে আছি। এখন আমাদের সবার সামনে শিকার রয়েছে। আমি সান্তাক্রুজ স্টেশনের বাইরে। মাটুঙ্গা থিয়েটারে আছি। আমি ধারাবিতে আছি। আমি কুর্লা। আমি কুর্লাতে আছি। চেম্বুরে। বয়েজ, এখন আমরা 12 জন সবাই এই 12 জনের পিছনে আছি। এবার খেলা শেষ হতে চলেছে। তোমাদের ব্যাগে রাখা কেসটা খুলে দেখো। এতে তো গান। এটা তো গান আছে। এর মতো বন্দুক আছে। আমি থিয়েটারের মধ্যে। ঘাবড়ানোর দরকার নেই। ওই বন্দুক আমি রেখেছি। তোমাদের সামনে যারা রয়েছে তারা সাধারণ অপরাধী নয়, ওরা হারকাতুলের আতঙ্কবাদী। আমরা সেটাই করতে চলেছি যে আমরা বর্ডারে করে থাকি। ওদের আমরা দেখিয়ে দেবো বম্ব ব্লাস্ট করা, সিরিয়াল ব্লাস্ট, আর তার টেকনিক আমরাও জানি। 1 সেকেন্ড নষ্ট না করে এই সবাইকে শুট করো। গেটস আপ বয়েজ, উইল ডু ইট। ইয়েস ইয়েস। 3 2 1 shoot! আবে চট। আমি বেরিয়ে গেছি জগদীশ।
চলো 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 চলো। কিন্তু পার্টি কবে দিবি? ওটার এখনো টাইম আছে, ক্যাম্পে দেখা হবে। কি হচ্ছে কি হচ্ছে? And you're watching NDTV 24/7. খবর অনুযায়ী এখানে আর অন্য জায়গায় যে 12টা লাশ পাওয়া গেছে তাদের সম্বন্ধে স্লিপার সেলের সাথে আছে। যেই 12 জনকে মারা হয়েছে বলা হচ্ছে তারা স্লিপার সেলের লোক ছিল। এখনো পর্যন্ত কোনো প্রমাণ পাওয়া যায়নি। Each of the victims, however, have been identified as terrorists and there were bombs in each of their bags. স্লিপার সেলের ব্যাগে যে সেলফোনগুলো পাওয়া গেছে সেগুলোকে কোনোভাবেই ট্রেস করা যাবে না, এমনকি স্যাটেলাইটের সাহায্যেও নয়। স্যার, এই মুহূর্তে আমাদের সামনে সবথেকে বড় যে চ্যালেঞ্জ তা হলো স্লিপার সেলসের। কি এই স্লিপার সেলস আর এরা কারা? যেখানে যেখানে আতঙ্কবাদ হবে সেখানে সেখানে স্লিপার সেলস পাওয়া যাবে। এদের চিনতে পারা খুব মুশকিলের ব্যাপার। এই 12 জনও সাধারণ মানুষের মতো আমাদের মতোই সাধারণ জীবনযাপন করছিল। কিছু লোক আছে যারা আমাদের সরকার, আমাদের দেশের উন্নতিকে ঘৃণা করে। এদের বছরের পর বছর ভুল পথে নিয়ে যাওয়া হচ্ছে, আর এদের রাগকে আতঙ্কবাদের সপক্ষে ব্যবহার করা হচ্ছে। 9/11-র পরে আমেরিকা আতঙ্কবাদের থেকে একেবারে মুক্ত হয়েছে, কেননা একমাত্র এই দেশেই স্লিপার সেলের আইডেন্টিফাই করে পুরোপুরি সমাপ্ত করে দেওয়া হয়েছে, আর ওদের বাড়তে দেওয়া হয়নি। জানা গেছে যে এই 12 জন আতঙ্কবাদী তারা নাকি আসলে স্লিপার সেলের লোক। এই হলো তাদের নাম আর বয়স। বয়স 32, বয়স 29, বয়স 33, বয়স 34, বয়স 31। আমি দেখো আব্বু, আমি আব্বু, আমি ওটা আব্বুর ছবি। দেখো দেখো, আমি দেখছো আব্বুর ছবি? আমি দেখছো তো আব্বুর ছবি ওটা? আমি দেখছো, তুমি দেখেছো? আমি দেখো তো টিভিতে আসছে আব্বুর ছবি। আমি দেখো, আমি ওটা আব্বু। এর পেছনে কার হাত? এখন আমাদের কাছে কোনো খবর নেই। পুলিশও খোঁজ পায়নি যে এর পেছনে কে আছে। কোনো প্রমাণ আছে? ওই স্লিপার সেলের কাছে যা কিছু ছিল পুলিশ সবকিছু আটক করে নিয়েছে, কিন্তু ওদের মধ্যে একজনের কাছে নন ট্র্যাকার ফোন ছিল, তো ওই কিলারদের মধ্যে একজন সেটা নিয়েই চলে গেছে। কার ফোন? যে ধোবিঘাটে মারা গেছে ওর, আফসার আলী। জানি না তুমি কে আর কোথায় থাকো, কিন্তু তুমি আমার 12 জনকে মেরে ফেলেছো, তার মধ্যে আমার ভাইও ছিল। আমি তোমাকে খুঁজতে আসছি, কিন্তু যখন তোমাকে খুঁজে পাবো মেরে ফেলবো। I am waiting. হ্যালো শোনো, লেক ভিউ ক্যাফেতে এসো। স্যার জেনে গেলে কিন্তু রাগ করবেন ম্যাডাম। তোমার স্যারই দেখা করতে চায়, তাড়াতাড়ি এসো। আপনি একলা কেন দাঁড়িয়ে আছেন? স্যার কোথায়? ওইখানে আছে। আপনিও ওয়াও, খুব সুন্দর। ওনাকে অন্য একটা মেয়ের সাথে ফাঁসিয়ে দিয়েছেন। এই চুপ করো। ওই মেয়েটাকে উনি তোমার জন্য খুঁজেছেন। আমার জন্য? আগেই গলার কাঁটা হয়েছিল, আর এখন এখন তো ব্রোকারও হয়ে গেছে। এটা আপনি কি বলছেন? বড়দের সম্পর্কে এরকম বলতে নেই। ওনার বয়সটা দেখে অন্তত ওনাকে বিয়ে করে নিন। এই
চলো। এই কি হচ্ছেটা কি? হাই, কাম কাম কাম। গুড মর্নিং স্যার। জগদীশ, জগদীশ এ শ্বেতা। হ্যালো। আসলে জগদীশ এবারের ছুটিতে বিয়ে করার জন্য মুম্বাই এসেছিল, কিন্তু বেচারার মেয়ে পছন্দ হচ্ছে না। কপাল। আমরা একই ব্যাটালিয়নে আছি, এ আমার জুনিয়র, কিন্তু আমাদের সম্পর্ক একদম এক পরিবার। এ আমাকে বড় ভাই মনে করে। না 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 না, তার থেকেও কিছু বেশি। তুমি বলতে পারো বড়দা। এই কথা তো আমিও ওকে বলছিলাম। ওয়াও ডিয়ার। ও সরি, এর পরিচয় দিতে ভুলে গেছি। নিশা, আমার বাগদত্তা। বক্সে নিশা। ও হাই। মনে হচ্ছে কোথায় যেন দেখেছি। একদম ঠিক, তুমি একে কোথাও দেখেছো তাই মনে হচ্ছে না? আমিও যখন প্রথমবার দেখি আমারও তেমনই মনে হয়েছিল কোথাও তো দেখেছি। তখন আমার জগদীশের কথা মনে আসে। এখন এর বর্দা হওয়ার সুবাদে এটুকু তো আমার করাই উচিত। তোমরা দুজনে একে অপরের নাম্বার নিয়ে নাও, একে অপরের সাথে কথা বলো, দেখো তোমাদের মধ্যে বায়োলজি মিলছে কিনা। বায়োলজি না, কেমিস্ট্রি। কি আসে যায়, দুটোই তো সায়েন্স না। আমি একান্তে ওর সাথে কথা বলতে চাই। নিশা, তুমি এর সাথে কথা বলবে, তাও একলা? তোমার আমার সাথে কথা বলা উচিত। এটাই তো লজিক, তাই না? এটাই তো লজিক। আরে মেয়ে পছন্দ হয়েছে কিনা জিজ্ঞেস করবো। বুঝতে পেরেছি। যাও যাও, আমি বুঝতে পেরেছি। আমার সাথে চলো। স্যার, ও আমাকে আপনার সামনে ডাকছে স্যার। এতে দোষের কিছু নেই জগদীশ, আমার সামনে তোমায় ডাকছে। যদি আমার আড়ালে ডাকতো তখন দোষের হতো, তখন যেতে না। ওকে, এবার তুমি যাও। দেখো, তুমি যা করছো সেটা ঠিক না। আমরা কথা বলা সবে শুরুই করেছিলাম, তুমি মাঝখানে ব্যাগটা দিলে কেন? তুমি বলো। হ্যাঁ, তুমি জানো এই মেয়েটাকে? না, জানি না। কেন? ও একটা কল গার্ল। কল গার্ল? তুমি কি করে জানো? তুমি জানো না? ঠিক আছে, তোমার ফোনে ইন্টারনেট আছে? হ্যাঁ আছে। www.desigirls.com খোলো। All right, y'all. Check this out. হ্যাঁ, তো এবার তুমি কি করবে? আমি সিনিয়রের কমান্ডের বিরুদ্ধে যেতে পারবো না। ওনার খারাপ লাগবে, তাই না? তোমার কোনো প্রবলেম নেই? ওকে ভাই জগদীশ, একটা সমস্যা আছে। আবার কি সমস্যা? না, বলতে চাইছি যত শিগগির সম্ভব তোমার মা বাবার সাথে কথা বলে বিয়ের পাক্কা সিদ্ধান্ত নিয়ে নাও। আর আমাদের চারজনের বিয়ে একই মণ্ডপে, একই লগ্নে, একসাথে হোক, এটাই আমার ইচ্ছা। ভাইজান, আপনার কি ইউটিউব ওয়াচ টাইম প্রয়োজন? চ্যানেল মনিটাইজ করতে চাইছেন? তাহলে এখনই মাসুদ ভাইয়ের সাথে যোগাযোগ করেন। যোগাযোগ করতে হোয়াটসঅ্যাপে মেসেজ বা কল করুন এই নম্বরে 01874929085।
এই দেওয়ালটা কত উঁচু? 6 ফুট। এরা ভালো জাম্পার্স। বাসটার স্পিড কত ছিল? মোটামুটি 70 কিলোমিটার/আওয়ার। এরা ভালো দৌড়াতেও পারে আর ভালো সাঁতারও কাটে। এরা 12 জনকেই হেডশট মেরেছে। চলন্ত বাস, অন্ধকার থিয়েটার, ভিড়ে ভরা মার্কেট, 200 মিটার দূর থেকেও একদম সঠিক নিশানায় লাগিয়েছে। এরা ট্রেন শুটারসও। কিন্তু এরা পুলিশের লোক না, বরঞ্চ অন্য কেউ। না। একটা ব্যাপার কমন ছিল, তবে সেটা আমাদের কোনো কাজে আসবে না। যে কজন শুটার ছিল তারা প্রত্যেকে কোট প্যান্ট পরেছিল। কি বললে তুমি? যে কজন শুটার ছিল তারা প্রত্যেকে কোট প্যান্ট পরেছিল। তুমি এটা আগে কেন বলনি? আমি ভেবেছিলাম যে কোট প্যান্ট পরা তো খুব সাধারণ ব্যাপার। আমেরিকাতে কোট প্যান্ট পরা সাধারণ ব্যাপার, কিন্তু ইন্ডিয়াতে কোট প্যান্ট পরা মোটেই সাধারণ নয়। তার মানে ওরা কোট স্যুট পরে থাকলে কোনো হোটেলের ওয়েটার হতে পারে, বোর্ড মিটিং এর বিজনেসম্যান হতে পারে, সেমিনার অ্যাটেন্ড করা বা সফটওয়্যার ইঞ্জিনিয়ার, অ্যাডভোকেটস হতে পারে, বা ম্যারেজ ফাংশনস এর লোক। 27 তারিখে মুম্বাইতে যে কটা কোট শুট পরা ম্যারেজ ফাংশন বা সেরেমনি হয়েছে সব কটার একটা লিস্ট চাই। ওদের মেরে ভুল করলি তুই। যদি ওদের জ্যান্ত ধরা যেত তাহলে ভাব কত কিছু জানতে পারা যেত। আমরা কিছুই জানতে পারতাম না। ওরাই এই প্ল্যানের ব্যাপারে কিচ্ছু জানতো না। এমনকি এই 12 জনও একে অপরকে ঠিক করে জানতো না। তাই নাকি? ওরা সবাই স্লিপার সেলস ছিল। ওদের একটা বা দুটো হেড হবে যারা এই পুরো প্ল্যানটাকে বানিয়েছে। আর এই পুরো প্ল্যানটাকে জীবনের ঝুঁকি নিয়ে যারা সফল করে তারাই হলো স্লিপার সেলস। যদি ওদের মধ্যে কেউ ধরাও পড়ে তাও ওদের থেকে কিছু জানা যাবে না। মানে স্লিপার সেলস অর্ডার আসার আগে পর্যন্ত সাধারণ মানুষের মতো জীবনযাপন করে নাকি? হ্যাঁ, ওরা সারা বছর ধরে অপেক্ষা করে। ওদের মেরে ফেলা ছাড়া আর কোনো রাস্তা নেই নাকি? সবাইকে মারা তো যাবে না, তবে কাজ করা থেকে থামানো অবশ্যই যেতে পারে। এদের যে অর্ডার দেয় ওই হেডকেই যদি আমরা মেরে ফেলতে পারি না, তাহলে এরা অর্ডারের অপেক্ষা করে 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 নিজেদের জীবন কাটিয়ে ফেলবে। সে তো ঠিক আছে, অর্ডার দেওয়া লিডারকে তুই কি করে খুঁজবি? তার জন্য আমায় কোথাও যেতে হবে না, ও নিজেই ঠিক আমাকে খুঁজে নেবে। আমরা ওদের 12 জন লোককে মেরে ফেলেছি। এর বদলা নিতে ও আমাদের উপর অ্যাটাক অবশ্যই করবে, এটা আমার অনুমান ছিল। আর অনুমান সঠিক, ও আমাকে খুঁজছে। আরে বাপ রে! কিন্তু ও মুম্বাইয়ের মতো ভিড়ভাড় শহরে তোকে খুঁজে পাবে কি করে? যখন আমরা ওই 12 জনকে মেরেছিলাম, নিশ্চিত কোনো সূত্র বা প্রমাণ আমরা ছেড়েছি। ও সেইগুলো খুঁজবে। আর আগে যদি আমরা ওই সূত্রের খবর জানতে পারি, তাহলে ওরা আমাদের উপর হামলা করার আগেই আমরা ওদের ধরে ফেলব। ওর মতো করে ভেবে দেখ আমাদের কি করে নাগাল পাবে। ভাব না, এমনি তো তোর কাছে অনেক রকম আইডিয়া থাকে। এটা ভাব যে ও কি কি করতে পারে। জগ্গা ফোন তুলিস না, নিশ্চয়ই ও হবে। জগ্গা বলছি, ধরিস না ফোন। এই জগ্গা। হ্যালো, তোমায় একটা শকিং নিউজ দিই। আবার শুরু হয়ে গেছো? আমি কিছু শুরু করিনি। তোমার সিনিয়র অফিসার আমাদের দুজনকে ওনার বাড়িতে ডেকেছেন আর্জেন্টলি। হ্যাঁ, আমি এক্ষুনি পৌঁছচ্ছি। আরে ভাই, তুই কি করছিস নাকি? দরকারি কাজ ছেড়ে একটা মেয়ের পেছনে ছুটছিস। এখানে বসে কোন একটা উপায় ভাব না ভাই। আরে এ জগ্গা, জগ্গা, জগ্গা। আমি যা বলতে চলেছি তা শুনে তোমরা দুজন পাগল হয়ে যাবে। প্রথম কথা জগদীশের জন্যে। ওদিন যে মেয়েটার সাথে আলাপ করেছিলাম, শ্বেতা, ও বলেছে একে ওর পছন্দ নয়। হ্যাঁ, এর হলোটা কি? শক লেগেছে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। তার আগে সেই কথাটা বলি যেটা শুনে তোমরা আশ্চর্য হবে। তোমাকে একজনের সাথে দেখা করাবো, একটু অপেক্ষা করো, আমি এক্ষুনি আসছি। ঠিক আছে।
তুমি কেন হাসছো? এই জন্য যে আমি ওই মেয়েটার হাত থেকে সারা জীবনের জন্য বেঁচে গেছি। আমি এই জন্য হাসছি। তুমি কেন হাসছো? একজন কল গার্ল তোমায় রিজেক্ট করে দিল। চিত্রা, এসো। এ কোন ওয়েবসাইটে আছে জানি না। এ আমার এক কাকার মেয়ে। ছোট ছিল তখন থেকে ভালোবাসতো আমাকে, কিন্তু এটা আমি জানতাম না। যখন এ জানতে পারে যে আমি বিয়ে করতে চলেছি, তো আত্মহত্যার চেষ্টা করে। এসো, বসো। হসপিটালে যখন এসব বলে তখন বিশাল সমস্যা হয়, আর আমি সিদ্ধান্ত নিতে বাধ্য হই। আই এম সো সরি। আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি একেই বিয়ে করব। আমি জানি যে এই কথা শুনে তুমি দুঃখ পাবে। ঠিক নয় যে আমি তোমার মনে আমার জন্য অনুভূতি জাগিয়েছি। এই জীবনে এরকমটা হয়ে থাকে। ওকে, এবার আমি তোমাদের দুজনকে কিছু জিজ্ঞেস করব। তুমি বিয়ে করবে বলে মুম্বাই এসেছিলে, আর তুমি একজন মিলিটারি ম্যানকে তুমি বিয়ে করতে চাও। ঠিক আছে, তাহলে একে অপরকে বিয়ে করে নিচ্ছ না কেন? জগদীশ, তুমি আমাকে ভুল বুঝো না। আমরা দুজন দুজনকে ভালোবাসতাম ঠিকই, তবে আজ পর্যন্ত আমি একে ছুঁয়েও দেখিনি। আমি ঠিক বলছি তাই না? না, ছুঁইনি, কখনো ছুঁইনি। আমি জানি যে তোমার পক্ষে আমাকে ভুলে যাওয়া কঠিন হবে। দেখো, হ্যান্ডসাম হওয়া কোনো অপরাধ নয় না। না না, কিছু না, কিছু না। ইউ আর রাইট স্যার। আরে দূর, এ প্রত্যেক কথায় দাঁড়িয়ে পড়ে। ঠিক আছে নিশা, অল দ্য বেস্ট। বাই বাই। চলো চলো চলো। নিশা, এর মনে হয়েছিল আমাকে পাবে না, সেই জন্য এরকম করেছে। আমার সাথে বিয়ে হচ্ছে না বলে তুমি এরকমটা করবে না তো? প্রমিস? প্রমিস। ওকে, বাই। চলো চলো। কি হয়েছে? বাড়িতে সব ঠিক আছে তো? এটা আমাদের প্রথম ডেট। ডেটিং এর একটা নিয়ম আছে, প্রথম দিন বয়ফ্রেন্ড যা যা বলে গার্লফ্রেন্ডকে সে সব করতে হয়। সেজন্য আমার ভয় করছে। এই ছিছি, তুমি প্রথমেই অনেক টাকা খরচ করে ফেলেছো পার্টি করতে। আমার কিছু চাই না, তুমি ভয় পেও না। ছি, তা নয়। যদি তুমি আমায় কিস করতে বলো তো তখন আমি বারণ করব কি করে? আমায় তো কিস করতেই হবে, তাই না? এই ঠিক বলেছো, আমার একটা কিস চাই। কিস করো। না না না, যার ভয় ছিল তাই হলো। কাম অন। কিস কি করে করতে হয় আমি জানি না। নিজের চোখ বন্ধ করো, আমি জানি। হ্যালো। আমি সেই সূত্রটা জেনে গেছি যেটা দিয়ে ওরা আমাদের খুঁজতে পারে। হ্যাঁ? এই ওই দিন আমরা সবাই চার্চে ছিলাম, সে কথাও জানলো কি করে? সেই দিন আমাদের যে সিমিলারিটিটা ছিল সেটা ছিল আমাদের ড্রেস কোড।
ও বুদ্ধিমান হলে চার্চ নিশ্চয়ই আসবে। তাহলে তাড়াতাড়ি চল। সাতাশ তারিখে হওয়া সব কটা ফাংশনের মধ্যে এই চার্চে হওয়া একটা বিয়ে এমন ছিল যা আমাদের লিস্টের সাথে ম্যাচ করে, কেননা যার বিয়ে হয়েছে সেও কিন্তু একজন আর্মি ম্যান। The name of the bridegroom is William Martin Jewell. ওনার ঠিকানাটা কি আপনি বলতে পারেন? Yes. হ্যাঁ বলুন। এটা কি জুয়েলদের বাড়ি? হ্যাঁ আঙ্কেল, আমরা আর্মি থেকে আসছি, আমরা হচ্ছে জুয়েলের ব্যাচমেট। আরে এসো এসো, ভেতরে এসো। থ্যাংক ইউ। ও তো হানিমুনে গেছে, তোমরা ওকে মোবাইলে কল করোনি কেন? কিন্তু মোবাইলটা সুইচ অফ বলছে ও আঙ্কেল। আই এম সরি, এসো এসো, বসো। থ্যাংক ইউ ভেরি মাচ। বসো। ইনি হলেন জুয়েলের মা। নমস্কার আন্টি। কথা বলতে পারেন ও না। আই এম সো সরি। বসো বসো বসো। আমি জুয়েলের জন্য এই গিফটটা নিয়ে এসেছি। আরে কি দরকার ছিল, ধন্যবাদ। তা তোমরা খাবে কি? নো নো আঙ্কেল, থ্যাংক ইউ সো মাচ। আঙ্কেল, আপনি আমাদের জুয়েলের বিয়ের অ্যালবামটা একটু দেখাতে পারেন? হ্যাঁ অবশ্যই অবশ্যই, এখনই নিয়ে আসছি, এখনই নিয়ে আসছি। এ কি ম্যাডাম, কি ভাই, এরা যে কাউকে অ্যাড্রেস দিয়ে দেবে নাকি? ওদের ফ্যামিলি মেম্বারদের জিজ্ঞেস করতে হবে তো। এর জন্য এখন সময় নেই, চল যাই। ইনি হলেন জুয়েলের স্কুল টিচার, আর এই হলো জুয়েলের কাজিন। এরা সব জুয়েলের ক্যাম্পেই ছিল। আঙ্কেল, এতে তো 5টা টিম আছে। ও 5টা ক্যাম্পে ছিল, তাই 5টা টিম। এক কাপ কফি পাবো? হ্যাঁ হ্যাঁ অবশ্যই, আমি এক্ষুনি নিয়ে আসছি। এই ব্যাপারটা পুরো তালগুল পাকিয়ে গেল। এখন এই 5 টিমের মধ্যে আসল টিম কোনটা সেটা কি করে খুঁজবো আমরা? সে আমি জেনে নেব। এই হলো তোমাদের কফি। থ্যাংক ইউ। ফটোগুলো কেমন লাগলো? ভেরি নাইস। আমি বুঝতে পারিনি তুমি এত আসলে তাড়াতাড়ি আমি না আসবে। মেডিসিনগুলো এরা নিয়ে হলো আসতে- জুয়েলের ব্যাচমেটস। এরা বিয়েতে আসতে পারে। ওয়েলকাম জুয়েলস ব্রাদার। একটু কথাবার্তা বলো। ইয়া হাই। সবাইকে কফি দিয়েছো? হ্যাঁ এই তো দিলাম। এখানে আসার জন্য থ্যাংক ইউ। তবে জয়ের সঙ্গে কোন ক্যাম্পে ছিলেন আপনারা? কাশ্মীর। কাশ্মীর কোন বছরে? 2005-এ। 2005-এ তো ও দিল্লিতে ছিল, আর জুয়েল তো কখনো কাশ্মীরে যায়নি। আপনি কি আপনার আইডি কার্ড দেখাবেন? উড ইউ শো মি ইওর আইডি কার্ড? শো মি, আমাকে আইডি কার্ড দেখান। বাবা, জিজ্ঞেস না করে যে কাউকে বাড়িতে ঢুকতে দেবে না। কাজের ব্যাপারে জিজ্ঞেস করেছি, এরা তো কিছুই জানেই না। আমার স্মার্ট লোক পছন্দ না। আরে বাবা, দেখান না, দেখান না। একটা মেসেজ আছে ওর জন্য। হাত মুখ সব খুলে দাও এদের। এক এক করে ওদের ফটোগুলো দেখাও। এদের তোমরা ভালো করে দেখো। তোমাদের মধ্যে কে কে এদেরকে চেনে বলো। আমার দাদা। ওদিকে যাও।
আমার কাকা হন। ও আমার দাদা। এই লোকটাকে তোমার দাদা? তোমার? না। অন্য ফটো দেখাও। আমার দাদা। এই 5টা ফটোর মধ্যে তোমার কেউ নেই? না। একে ওদের গ্রুপ ফটোটা দেখাও তো। এর মধ্যে তোমার কে আছে? উনি। এই লোকটা? হ্যাঁ। তুমি এখানে কেন এসেছো আর তোমাকে এখানে আসতে কে বলেছে? আমার দাদা বলেছিল। হ্যাঁ বল। অপারেশন পুরো হয়েছে। এই 5টা মেয়ের মধ্যে এমন একটা মেয়েকে পেয়েছি যাকে ওর দাদা জেনে শুনে এখানে পাঠিয়েছে। আমরা সবগুলো মেয়ের সিম কার্ড রিমুভ করে দিয়েছি। আমার মনে হয় না যে ও এখানে পৌঁছতে পারবে। আরে না না না, ও এত বোকা না। ও যদি নিজের বোনকে পাঠাতে পারে তাহলে ওর কাছে নিশ্চয়ই রাস্তা থাকবে তোর কাছে পৌঁছানোর। তাহলে এখন আমি কি করব? ওর ওখানে পৌঁছানোর আগেই মেয়েটাকে মেরে ফেল আর ওখান থেকে বেরিয়ে যা। ওকে। এই সবাই রেডি হয়ে যাও, এই 4টে মেয়েকে বেঁধে ফেলো আর এই মেয়েটাকে বেঁধে এখানে নিয়ে এসো। তাড়াতাড়ি করো, টাইম নেই আমাদের কাছে। To celebrate Sean Murray's birthday, NCIS releases a set image of Tim McGee all bloodied and injured. Currently, there are no more original ensemble members in NCIS official cast. Murray is the longest-serving player in the series, debuting in Season 1. He has been playing McGee for such a long time that it's easy to forget that he wasn't part of Gibbs' inaugural MCRT squad. Regardless, Murray is arguably the most important piece in the procedural's run, essentially taking over Mark Harmon's spot as its poster boy. Gibbs mentored several agents during his time as Navy Yard lead. He worked with Kate Todd, Tony DiNozzo Jr., Ziva David, and Ellie Bishop, among others. That said, McGee was arguably his true protege, something that wasn't clear until Harmon's NCIS exit in Season 19. Granted that McGee didn't inherit his role in the agency, there's no denying that Murray's character became the better version of Gibbs. In celebration of Murray's birthday, longtime NCIS franchise producer David J. North has shared a behind-the-scenes image of the actors during one of McGee's most vulnerable moments. In the image, the MCRT senior agent is being wheeled out to an ambulance as he nurses gunshot wounds. The photo was taken during the filming of Gibbs' infamous sniper shot on McGee in NCIS Season 18. Check out the image below. Coincidentally, Murray's birthday takes place days before NCIS Season 23's very first McGee-focused episode. In Page Turner, his longtime author alias, Tom E. Gem City,
returns for a Deep Six-focused outing. Based on the official synopsis for NCIS Season 23, Episode 6, MRT's senior agent is kidnapped by a mysterious person while he's in the middle of promoting his latest novel. The trailer for the outing teases a more creative offering from NCIS, as it shows GemCity's characters coming to life. It's no secret that NCIS Season 22 was a disappointing year in general for the show, but it was particularly a letdown for McGee. While the CBS procedural attempted to give him a substantial personal storyline by having him apply for promotion and then get into a rivalry with Gabriel LaRoche, nothing really came out of it. By Season 23, he's still in the same position that he has been for years. It's curious if NCIS is planning on revisiting that narrative moving forward, but for now, it isn't happening anytime soon. Ultimately, there's no denying that McGee needs a meatier storyline for himself. The return of Gem City is a good start, but there needs to be something that is related to his work in the agency rather than something outside of it. It's one aspect of his story that has been stagnant for a while in NCIS. NCIS fans, get ready. We've got something explosive that's going to make your jaw drop faster than a Gibbs head slap. A brand new, never-before-seen set photo has just been unleashed, and it shows our beloved Tim McGee in a state you've never quite seen him before. Bloodied, battered, and looking like he's been through the ringer. This image has sent the internet into a frenzy. But why now? And what does it mean for the upcoming season? Stick around for the next 50 minutes as we dissect every single detail, speculate wildly, and celebrate the incredible talent behind the character in a very special way. You won't want to miss a second of this deep dive into the latest NCIS mystery. Welcome back, NCIS aficionados. Today we're diving headfirst into the biggest buzz of the week, that shocking new Sean Murray set photo. It's truly something, isn't it? The image depicts Tim McGee, covered in what appears to be stage blood, a grimace on his face, looking very much like he's just survived a major incident. Now, this photo was reportedly released as part of a birthday celebration for the man himself, Sean Murray, who brings McGee to life. What a way to celebrate, right? A little bit gruesome, a little bit thrilling. So let's break this down. First, the timing. Releasing such a dramatic photo on Sean Murray's birthday. Is it a hint? A deliberate tease from the NCIS production team to get us all talking. We all know how NCIS loves to keep us on our toes, and this certainly does the trick. It instantly sparks a million questions. Is this from a flashback? Is it a glimpse into a future episode? Or is it simply a playful, albeit intense, behind-the-scenes shot that means absolutely nothing for the plot? That last one seems unlikely, knowing the meticulous nature of television marketing. Consider the implications for McGee's character arc. Our tech-savvy, often unassuming agent has grown so much over the seasons, evolving from a nervous junior agent to a confident, integral part of the team. We've seen him in dangerous situations before, of course, but this particular image feels different, more visceral. It suggests a level of personal danger and trauma that could potentially shake the very foundations of his character. Could this be a storyline where McGee is truly pushed to his limits, physically and emotionally? Perhaps a lone wolf scenario, or a situation where he's separated from the team. Let's not forget the power of social media in all of this. Within minutes of the photo hitting the internet, fan theories exploded. Everything from McGee gets kidnapped, to he goes undercover, to it's a dream sequence, has been tossed around. And honestly, every single one of those theories holds a tiny kernel of possibility when you consider the rich storytelling history of NCIS. The show is known for its intricate plots and unexpected twists, and this image perfectly fuels that anticipation. Now, for a moment, let's appreciate the man behind the badge, Sean Murray. For 2 decades, he has graced our screens as Tim McGee, making us laugh, making us worry, and always making us root for him. This birthday photo, while dramatic, also serves as a testament to his dedication to the role and his willingness to go all in for the character. It's a powerful reminder of the physical demands of acting, especially in a long-running procedural like NCIS. He's not just sitting behind a computer anymore, folks. He's out there, in the thick of it, taking hits for the team, literally. We've reached out to our network of NCIS insiders,
Though as you can imagine, everyone is tight-lipped about this particular image. The official word is, as always, you'll have to watch and see. But that's half the fun, isn't it? The speculation, the anticipation, the shared excitement with fellow fans. This photo isn't just a picture. It's a conversation starter, a community builder, and a brilliant piece of marketing that has everyone talking about NCIS. So what are your thoughts? Drop them in the comments below. Do you think this is a major plot point? A misdirection? Or just a fantastic way to celebrate Sean Murray's birthday with a bit of a shock factor? Personally, I'm leaning towards a significant storyline. That level of detail, that intensity in McGee's expression. It feels like more than just a casual behind-the-scenes shot. It feels like a promise of high stakes and compelling drama to come. As we wrap up our 50 minutes together, remember to hit that like button if you enjoyed this discussion and subscribe to the channel for more exclusive NCIS content, theories, and breakdowns. We'll keep an eye on all the latest developments and bring them to you as soon as they break. Thanks for tuning in, and stay safe out there, agents. Origins co-creator David J. North has revealed that Mark Harmon does not recall a key detail long associated with the character. Despite portraying Leroy Jethro Gibbs for nearly 2 decades, the actor doesn't remember his character's well-known rules. The revelation, shared during a recent discussion about the franchise, comes as a surprise to viewers. David J. North humorously recalls what Mark Harmon doesn't know about his NCIS role. Origins co-creator David J. North has offered a light behind-the-scenes story about Mark Harmon in an interview with Entertainment Weekly. While recording Harmon's brief voiceover for the NCIS/NCIS Origins crossover, North discovered that the actor who portrayed Leroy Jethro Gibbs for nearly 2 decades does not actually remember the franchise's famous rulebook. North explained that the episode's storyline is based on rule number 11, prompting him to bring it up during the session. The creator recalled, "We were in the sound studio doing Mark's voiceover with him the other day." He continued, "I was talking to him about what this is in episode 5, how so much of it is based on rule number 11, when the job's over, walk away. And he said, man, the fans walk up to me non-stop and ask me about those rules." When North asked if Harmon could name even one of them, the actor responded, "There's one about a knife." The creator jokingly warned that this revelation might destroy some fans' hearts. North and fellow co-creator Gina Lucita Monreal noted that the crossover delves into one of Gibbs' core values. His unwavering drive to fight for victims, even at the cost of stepping beyond boundaries. Gibbs' rules have been a consistent part of NCIS since the early seasons, repeated by characters and referenced across various storylines. Over time, the show has featured more than 40 of these guidelines. For years, we've watched Special Agent Leroy Jethro Gibbs. We've seen his rules, his head slaps, his boat building, and that signature quiet intensity. We thought we knew everything about the man, the myth, the legend of NCIS. But what if I told you there's one crucial detail, a secret even Mark Harmon himself, the actor who brought Gibbs to life, never knew? A piece of his origin story that remained hidden, even from the man embodying him. Stick around, because the revelation from NCIS co-creator Donald P. Bellisario about Gibbs' deepest secret might just change how you see him forever. Welcome back, NCIS fans. Today, we're diving deep into the lore of one of television's most iconic characters, Leroy Jethro Gibbs. For 19 seasons, Mark Harmon delivered a masterclass in portraying a complex, often enigmatic leader. We explored his past through flashbacks, understood his motivations, and even witnessed his eventual peaceful departure. But recently, a fascinating tidbit emerged directly from the mind of Donald P. Bellisario, one of the brilliant creators of NCIS, that sheds new light on Gibbs' fundamental makeup. Bellisario revealed that there was a specific foundational detail about Gibbs' backstory, something deeply ingrained in his psyche, that he purposely kept from Mark Harmon during the show's run. Think about that for a moment. An actor inhabits a character for nearly 2 decades, breathing life into every nuance, every stoic glance, every moment of vulnerability. Yet, a core piece of that character's foundation was a mystery to him. So what is this crucial, undisclosed Gibbs origin detail?
Belisario explained that he envisioned Gibbs as having a profound, almost spiritual connection to woodworking and boat building, not just as a hobby, but as a direct coping mechanism tied to a specific traumatic childhood event. While we saw him build boats, the reason behind the intensity and the therapeutic nature of it was deeper than just a passion. Belisario designed it as a specific, almost ritualistic way Gibbs processed a very early, deeply personal loss that viewers were never fully privy to, and that Harmon was never explicitly told. This wasn't just about crafting something with his hands. It was about meticulously piecing things back together, a symbolic act of reconstruction following an unrevealed, very early life-shattering event. It informed his need for order, his quiet contemplation, and even his often gruff exterior as a defense mechanism. The silence in his basement wasn't just about concentration. It was a sanctuary where he could process an internal wound that predated even Shannon and Kelly. This provides incredible insight into the stoic Leroy Jethro Gibbs character. Belisario believed that by not explicitly telling Harmon, the actor would naturally discover and embody that deep-seated need for solace and reconstruction through his performance, without it being overtly spelled out. It allowed Harmon to find Gibbs' truth organically, rather than playing to a specific, predetermined trauma that the audience, and even the character himself in a conscious way, didn't fully understand. It's a testament to both Belisario's creative vision and Harmon's incredible talent that this unspoken detail resonated so powerfully. This approach truly highlights the genius behind the NCIS character development. It makes you reevaluate so many scenes, doesn't it? The quiet moments in the basement, the intensity with which he sanded and hammered, even the way he cared for his team. All potentially stemming from this undisclosed, fundamental aspect of his being. It's a brilliant example of how creators can imbue characters with layers that even the actors discover implicitly. What do you think about this revelation? Does it change your perception of Gibbs? Let us know in the comments below. If you enjoyed this deep dive into the secrets of NCIS, make sure to like this video and subscribe to our channel for more exclusive insights and behind-the-scenes stories from your favorite shows. The next episode of NCIS Origins is set to premiere soon. Titled Happy Birthday, it continues the early career story of Leroy Jethro Gibbs. The episode promises a tense new case for the fledgling NCIS team. This investigation will test Gibbs's instincts and his team's loyalty. According to CBS, the plot involves a personal and disturbing crime scene. The story deepens the character arcs established this season. When and where to watch Episode 6. NCIS Origin Season 2 Episode 6 airs on Tuesday, November 18, 2025. It will broadcast at September 8 on the CBS network. This is the standard time slot for the hit drama. Viewers can also stream the episode on Paramount+. Premium subscribers get access immediately. Essential tier subscribers can watch the next day. International audiences have different options. Fans in Canada can watch on Global TV. Viewers in Southeast Asia can tune in via AXN Asia. A deep dive into the Happy Birthday plot. The episode begins with an anonymous tip. Gibbs and his team are led to a secluded location. There they discover the body of a young Marine. The investigation quickly turns complex. Randy suspects a link to an older, unsolved case. This forces the team to re-examine classified files. A key clue is a coin found in the victim's throat. This symbol may connect to previous NCIS investigations. The team must decipher its meaning quickly. Meanwhile, Mike Franks pursues a personal mission. He is tracking valuable packages intended for his brother Mason. This subplot adds personal stakes to the episode. What this episode means for the series. This case challenges Gibbs's developing sense of justice. He must navigate a morally complex situation. His decisions here will shape the agent he becomes. Mike Franks's mentorship is also tested. His reckless actions could jeopardize the entire investigation. This creates friction within the team dynamic. The episode explores themes of loyalty and duty. It shows how Gibbs learned to balance the two.
These lessons define his character in the original NCIS series. The upcoming NCIS Origins episode delivers a gripping new case. It deepens the backstory of a beloved character. This series continues to be a must-watch for procedural drama fans. Get ready, NCIS fans. The buzz is real, the theories are wild, and we're about to dive deep into everything we know about NCIS Origins Season 2 Episode 6. If you thought things were intense before, just wait until you hear about the shocking Marine case that's about to shake things up. This isn't just another episode. It's a game changer. Stay tuned, because you won't want to miss a single detail of what's coming. The fluorescent hum of the NCIS bullpen often masked a darker truth. The weight of the cases, the lives hanging in the balance. For young Leroy Jethro Gibbs, every file wasn't just paper. It was a puzzle, a cry for justice. As we anticipate the NCIS Origins Season 2 Episode 6 release date, the whispers from inside sources are growing louder. This episode isn't just pivotal for Gibbs's development. It delves into a narrative thread that promises to redefine everything we thought we knew about his early days. The central mystery. A shocking Marine case. We're talking about an incident that goes far beyond a simple breach of protocol. Early intel suggests this case involves a decorated Marine, a hero, whose sudden disappearance and subsequent discovery will send ripples not just through NCIS but through the highest echelons of military command. This isn't just about solving a crime. It's about uncovering a conspiracy that has been meticulously hidden for years. The complexities of this investigation are immense. We're hearing that the team will face unprecedented pressure, forcing them to navigate a minefield of conflicting loyalties and hidden agendas. How will young Gibbs, still finding his footing, handle a case that threatens to unravel the very fabric of trust within the military? This isn't just a challenge. It's a trial by fire. Every clue, every witness, every piece of forensic evidence will lead them down a rabbit hole of deceit. And what about the NCIS Origins Season 2 Episode 6 release date itself? While official confirmations are still pending, our sources are pointing towards a mid-season drop, strategically placed to maximize its impact and leave viewers desperate for more. Imagine the cliffhanger possibilities. The personal stakes for Gibbs in this particular Marine case are rumored to be incredibly high. We're talking about connections that will challenge his core beliefs and force him to make choices that will define the agent he becomes. This isn't just a job. It's a destiny. So what can we expect? Explosive revelations, heart-pounding suspense, and character arcs that will leave you reeling. The creative team behind NCIS Origins is clearly pulling out all the stops to deliver an episode that will be talked about for years. This isn't just an episode. It's a legacy in the making. As the countdown to NCIS Origins Season 2 Episode 6 begins, the anticipation is palpable. This shocking Marine case is poised to be a pivotal moment, not just for the series but for our understanding of the legendary Leroy Jethro Gibbs. What are your theories about this shocking Marine case? Let us know in the comments below. If you found this breakdown helpful and you're as excited as we are for NCIS Origins Season 2 Episode 6, please hit that like button and subscribe to our channel for all the latest updates and exclusive content. Don't miss out on more deep dives into your favorite shows. Like every other NCIS fan, I was eagerly waiting for the Tony and Ziva spin-off to drop. This isn't a review per se, but more of a public announcement if you didn't know. Anthony Tony DiNozzo, Michael Weatherly, a former NCIS special agent, now heads a leading cybersecurity company. His former partner, Ziva David Cote de Pablo, who was once thought to be dead in the series but was deep undercover, currently works for a non-profit organization. Their professional relationship evolved while originally working together, which led to Ziva giving birth to their daughter, Tali Isla Gie. Given the precarious nature of their jobs, the safety of their daughter has always been their top priority. The series recently dropped on Mnet, DSTV Channel 101. Unfortunately, it's going to be a weekly wait to catch up. But it kicked off with a bang. An unknown assailant tried to steal Interpol funds using a mysterious tech program called 9.4, setting up Tony to take the fall for the crime. With their lives upended by recent developments,
Tony and Ziva send Tolly to a place of safety before teaming up with a hacker named Boris Pesko, Maximilian Osinski, to clear their names. The world that the new series is set in meanders more into espionage rather than procedural territory. However, the combined experience of Tony and Ziva makes them the perfect vehicles to lead the franchise into a new direction. Of course, fans have always been curious about their personal relationship. And during the course of the show, flashbacks to the past help piece it together. Weatherly and DePablo's off-screen friendship feeds into their on-screen chemistry. He oozes his trademark charisma while his co-star offsets it with her feistiness. This is also a comeback for Weatherly, who was accused of sexual harassment by his co-star in the hit legal drama, Bull. To date, there have been several NCIS spin-offs, which have been successful. Whether the momentum can be sustained is yet to be determined, but the 2 episodes so far show considerable potential. Remember the days when the will-they-won't-they tension between Tony DiNozzo and Ziva David was the absolute highlight of your Tuesday nights. The banter, the undeniable chemistry, the way they always had each other's backs, no matter what danger lurked. Well, get ready, NCIS fans, because a reunion we've only dared to dream about is officially happening. Michael Weatherly and Cote DePablo are back, reprising their beloved roles in a brand new NCIS spin-off. If you're like us and have been counting down the minutes for this, you're in the right place. We're diving deep into all the details, what we can expect, and why this is the television event of the year. Stay tuned because this is one update you won't want to miss. Welcome back, everyone. I can barely contain my excitement, and I know you can't either. The news broke, and the internet practically exploded. Michael Weatherly and Cote DePablo are reuniting for a new NCIS spin-off. For years, fans have been clamoring for more Tiva, and it seems our collective wishes have finally been granted. This isn't just a cameo, folks. This is a full-fledged series that will follow Tony and Ziva, along with their daughter Tolly, on the run across Europe. Think about that for a second. The wit of DiNozzo, the formidable skills of David, and the added layer of parental protection, all set against an international backdrop. It's a premise that practically writes itself, promising high-stakes, emotional depth, and of course that signature NCIS blend of action and humor we've grown to love. The series, currently with a working title of NCIS Europe, or something similarly evocative, will pick up after the events of Ziva's return to Tony and Tolly. We've seen glimpses, we've had hints, but now we're getting the full story. What threats are they facing that necessitate them being on the run? What old enemies might resurface? And how has their dynamic evolved as a couple and as parents navigating such an extraordinary life? This is more than just a trip down memory lane. It's an evolution. We're not just seeing the characters we knew. We're seeing them seasoned by time, by their experiences apart, and by the profound bond they share with their daughter. The potential for storytelling here is immense. Imagine the clandestine operations, the narrow escapes, and the quiet moments of family life snatched amidst chaos. This is truly going to be something special. So, get ready to mark your calendars, because the Tiva era is far from over. This NCIS spin-off promises to deliver everything we've been hoping for and more. Well, that's all the exciting news we have for you today about the upcoming Tiva reunion. We absolutely cannot wait to see what Michael Weatherly and Cote DePablo bring to these iconic roles once again. What are you most excited to see in the new series? Let us know in the comments below. If you enjoyed this update and you're just as thrilled as we are, please hit that like button, share this video with your fellow NCIS fans, and don't forget to subscribe to our channel for all the latest news and breakdowns on your favorite shows. From all we know about NCIS, Sydney Season 3, Episode 6, Sucker Punch, we already know that we're going to spend most of the hour worried about Blue, about Document, and about everyone else, as they try to race against the clock to help both of them, all while trying not to get infected with Ebola. In Australia, stranger things have happened, I guess. We've had a lot of focus from Mackie and JD and Evie and Deshawn early this season, particularly on how they work within their own partnerships, but we've had less of Blue and Doc outside of that episode that was about Blue. So that means this episode is likely more about Doc than Blue. Their relationship just puts them both at the center. And since we love them, we're already worried. Synopsis.
Here is the synopsis for Sucker Punch. Sucker Punch, confronted with Australia's first case of Ebola, the team races to uncover how Patient Zero, a U.S. Navy scientist, contracted the deadly virus, only to have their search for answers complicated by a top-secret military research agency as two of their own fight for their lives. On NCIS. Sydney, Tuesday, November 18th, 10 to 11 p.m. Eastern Time/Pacific Time, on the CBS television network, and streaming on Paramount Plus, live and on demand for Paramount Plus Premium Plan subscribers, or on demand for Paramount Plus Essential subscribers the day after the episode airs. Star